ইতিহাসের বইতে আমরা যাদেরকে মহানায়ক হিসেবে চিনি, পর্দার আড়ালে তাঁরা আসলে কেমন ছিলেন? মহাত্মা গান্ধী কি সত্যিই রেডিও ঘৃণা করতেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কি সত্যিই লর্ড মাউন্টব্যাটেনকে দেশ চালানোর দায়িত্ব দিয়ে দিতে চেয়েছিলেন? আর ভারতের রাষ্ট্রপতি ভবনে বানরের উৎপাত নিয়ে নেহেরু এবং রাজেন্দ্র প্রসাদের মধ্যে কি ঘটেছিল? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এমন একটি বইতে, যা প্রকাশ হওয়ার পর ভারতের রাজনৈতিক মহলে ঝড় উঠেছিল। বইটির লেখক এম.ও. মাথাই, যিনি একসময় ছিলেন নেহেরুর ছায়াসঙ্গী এবং তার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট। আজ আমরা জানব নেহেরু যুগের সেই সব অজানা গল্প, যা মাথায় তার ডায়েরিতে লিখে গিয়েছেন। 1945 সাল। এম.ও. মাথাই প্রথমবার দেখা করলেন নেহেরুর সাথে। নেহেরু সোজাসাপটা বললেন, "আমি তোমাকে কোনো বেতন দিতে পারবো না। আমার সাথে জীবন হবে কঠিন এবং অনিষ্টি।" মাথাই উত্তর দিয়েছিলেন, "আমার টাকার প্রয়োজন নেই। আমি আদর্শের জন্য কাজ করতে এসেছি।" এভাবে নেহেরুর সাথে যোগ দিয়ে মাথাই হয়ে উঠলেন নেহেরুর সবচেয়ে বিশ্বস্ত সহচর। আমেরিকানরা মাথাইকে ডাকত ম্যাক নামে। নেহেরুর অগোছালো কাগজপত্র থেকে শুরু করে দেশের গোপন ফাইল, সবকিছুর চাবিকাঠি চলে এলো এই মেয়েকের হাতেই। নেহেরু এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের রয়্যালটির হিসাব বা বইপত্র গোছানোর সময়ও তার ছিল না। মাথায় এসে সেই বিশৃঙ্খলা দূর করলেন। এই বইয়ের সবচেয়ে চমকপ্রদ অংশ হলো মহাত্মা গান্ধীকে নিয়ে মাথাইয়ের পর্যবেক্ষণ। আমরা গান্ধীকে চিনি শান্ত ও ধীরস্থির মানুষ হিসেবে, কিন্তু মাথাইয়ের চোখে ধরা পড়েছিল অন্য এক গান্ধী। একবার নেহেরু মাথাইকে একটি ছোট ট্রানজিস্টর রেডিও দিয়ে বললেন, "গান্ধীজি কখনো রেডিও শুনেননি, তাকে গিয়ে ৬টার খবরটা শোনাও।" মাথাই গেলেন বিড়লা হাউসে, খবর চালু করলেন। ১ মিনিট শোনার পরেই গান্ধীজি বিরক্ত হয়ে বললেন, "এটা বন্ধ করো, আজকাল কি কেউ বুদ্ধিমানের মতো কথা বলে?" মাথাই লিখেছেন, গান্ধীর অনেক সিদ্ধান্ত, যেমন ভূমিকম্পকে অস্পৃশ্যতার পাপের ফল বলা বা দেশভাগের সময় নারীদের অদ্ভুত উপদেশ দেওয়া, তাকে বিভ্রান্ত করত। তবু ১৯৪৮ সালে গান্ধীর মৃত্যুতে নেহেরুর সেই কান্না আর মাথাইয়ের হাত চেপে ধরা প্রমাণ করে তাদের সম্পর্ক ছিল যুক্তিরও ঊর্ধ্বে। লর্ড মাউন্টব্যাটেন কি ভারতের শেষ ভাইসরয় হিসেবে শুধুই দায়িত্ব পালন করেছিলেন, নাকি তিনি নিজেকে একটু বেশি জাহির করতেন? ফ্রিডম এট মিডনাইট বইতে দাবি করা হয়েছিল, নেহেরু এবং প্যাটেল নাকি মাউন্টব্যাটেনকে বলেছিলেন, "আমরা দেশ চালাতে পারছি না, আপনি দায়িত্ব নিয়ে নিন।" মাথায় তার বইতে একে ডাহা মিথ্যা বলে প্রমাণ করেছেন। তিনি বলেছেন, নেহেরু বা প্যাটেল কেউই মাউন্টব্যাটেনের কাছে ক্ষমতা সমর্পণ করেননি। মাউন্টব্যাটেন নিজের বংশমর্যাদা আর খেতাব নিয়ে এতটাই সচেতন ছিলেন যে তিনি নেহেরুকে দিয়ে ব্রিটেনের রাজার কাছে মার্কুইস উপাধির জন্য সুপারিশও করিয়েছিলেন, যা রাজা প্রত্যাখ্যান করেন। তবে মাউন্টব্যাটেনের সাথে নেহেরুর ব্যক্তিগত সম্পর্ক ছিল চমৎকার। সিমলায় পিকনিকের সময় তারা বাচ্চাদের মতো স্কেচিং গেম খেলতেন। সেই আঁকিবুকিগুলো মাথায় যত্ন করে রেখে দিয়েছিলেন, যা এই বইয়ের পাতায় স্থান পেয়েছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এবং প্রধানমন্ত্রী নেহেরুর মধ্যেও ছিল মতের অমিল। রাজেন্দ্র প্রসাদ ছিলেন রক্ষণশীল আর নেহেরু ছিল আধুনিক, কিন্তু এই গুরুগম্ভীর রাজনীতির মাঝেও ছিল হাস্যরস। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ একবার রাষ্ট্রপতি ভবনের বাগানে বেশ কিছু বানর ছেড়ে দিয়েছিলেন। একদিন সেই বানর নেহেরুর অফিসে ঢুকে পড়ে এবং একটি পেপার ওয়েট নিয়ে পালিয়ে যায়। মাথাই তখন নেহেরুকে বলেছিলেন, "এটা রাজেন্দ্র বাবুর হাতের কাজ।" নেহেরু তখন হেসে ফেলেছিলেন। এই ছোট ছোট ঘটনায় বুঝিয়ে দেয় ক্ষমতার আলিন্দেও মানুষগুলো কত অসাধারণ ছিল। কিন্তু এই বইয়ের সবচেয়ে বিস্ফোরক অংশ কোনটি জানেন? সেটি হলো অধ্যায় ২৯, যার শিরোনাম লেখক দিয়েছেন শুধুই সি বা সে। এই সে আর কেউ নন, তিনি ভারতের ইন্দিরা গান্ধী। মাথাই দাবি করেছেন, নেহেরুর পরে ইন্দিরা গান্ধীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি। তাদের সম্পর্ক কেবল প্রধানমন্ত্রী এবং তার সহকারীর মধ্যে সীমাবদ্ধ ছিল না। মাথাই লিখেছেন, তাদের মধ্যে গড়ে উঠেছিল এক গভীর এবং অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, যা ইন্দিরার স্বামী ফিরোজ গান্ধী মেনে নিতে পারেননি। বইটিতে মাথায় ইঙ্গিত দিয়েছেন যে ফিরোজ গান্ধী তাদের এই ঘনিষ্ঠতা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন। এমনকি তিনি ইন্দিরাকে সতর্ক করেছিলেন মাথাইয়ের থেকে দূরে থাকার জন্য। মাথাই নিজেকে ইন্দিরার একাকিত্বের সঙ্গী এবং সবচেয়ে কাছের মানুষ হিসেবে দাবি করেছেন, যাকে ঘিরে দিল্লির বাতাসে ভেসে বেরিয়েছে নানা গুঞ্জন। ইতিহাসবিদরা বলেন, এই অধ্যায়টিতে এমন কিছু তথ্য ছিল যা পরে সম্পাদনা করা হয় বা সরিয়ে ফেলা হয়। তবুও যা অবশিষ্ট আছে তাতেই স্পষ্ট যে মাথাই এবং ইন্দিরার সম্পর্ক ছিল সাধারণের চেয়ে অনেক বেশি কিছু, যা নেহেরু পরিবারের অন্দরমহলে ঝড় তুলেছিল। ১৯৫৯ সালে কমিউনিস্টদের চাপে এবং নানা বিতর্কের মুখে
মাথাইকে পদত্যাগ করতে হয়। কিন্তু মাথাইয়ের এই বইটি আজও সেই চাপা পড়া আগুনের মতো জ্বলছে। প্রেম, ক্ষমতা এবং বিশ্বাসঘাতকতার এক অনন্য দলিল এই বই। এখানে নেই কোনো অন্ধভক্তি, আছে কেবল একজন মানুষের চোখে দেখা ইতিহাস।